সালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক দিন পরে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই পর্বে আমরা 10.6-এর 4 থেকে ম্যাথগুলো স্টার্ট করব। তো 4 মূলত 10.6-এর অধিকাংশ ম্যাথই কিন্তু 10.3, 10.4 এবং 10.5-এর কম্বাইন করে ম্যাথগুলো করা হয়েছে। আর এগুলো মূলত ডেফিনেট ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো অন্যান্য সমস্ত চ্যাপ্টারের চাইতে এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে 10.7 আমাদের অ্যাপ্লিকেশন। তো ওইটা আমরা এই পর্বটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ওইটা শুরু করব। তো চলেন আমরা 10.7টা স্টার্ট করি, 10.6টা স্টার্ট করি। তো এর আগে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আপনারা অন্যান্য রাইটারের ম্যাথগুলোও সলভ করেন, যেন আপনাদের মধ্যেকার যে সলিউশন স্কিলটা, প্রবলেম সলভিং স্কিলটা যেন বৃদ্ধি পায়, যেন আপনারা যে কোনো ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 4-এর 1 নম্বরটা স্টার্ট করতেছি। 4-এর 1 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x ইন্টু dx, আর উপরে আমার π/2 আর নিচে 0। তাহলে এখন আমাদের আমরা জানি যে 1 প্লাস cos x এটার একটা সূত্র আছে, তাই না? তাহলে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা জানি যে 1 প্লাস cos x ইজ ইকাল টু 2 cos স্কোয়ার x/2। এটা আমরা অলরেডি শিখে আসছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? π/2 0, আর তাহলে নিচে লিখতে পারি 2 cos স্কোয়ার x/2 আর ওখানে 1 dx। তাহলে এখন 1/cos স্কোয়ার এক্সকে আমরা sec স্কোয়ার এক্সে কনভার্ট করতে পারি, তাই না? আর যেহেতু এটা কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে π/2 আর এটা আমার 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার x/2 ইন্টু dx। এখন যেহেতু এখানে sec স্কোয়ার mx আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার mx dx ইজ ইকুয়ালস টু 1/m tan mx প্লাস c। তাহলে এখানে আমরা 1/2 sec স্কোয়ার x/2কে আমরা 1/m, এখানে 1/mটা আমার মানে অ্যাকচুয়ালি mটা হাফ। তাহলে এখানে আমার 1/m, তাহলে 1/2 তারপর tan m, তাহলে যা আছে তাই x/2 প্লাস c। তো এখানে আমরা প্লাস c দিব না, কারণ আমাদের এখানে লিমিট আছে। এটা যদি আমাদের উপরে উঠাই দিই তাহলে 2 কাটাকাটি চলে যায়। আর আমাদের তাহলে থাকতেছে tan x/2, tan x/2, আর আমরা π/2 আর লোয়ার লিমিট 0 বসাই দিলাম। তাহলে এখন π/2টা একবার এক্সের জায়গায় বসবে, আবার 0 একবার এক্সের জায়গায় বসবে। তাহলে এখন tan এক্সের জায়গায় আমরা π/2 লিখব। তাহলে π/2 তারপর মাইনাস tan 0/2। তাহলে tan 0 মান 0, তাহলে এখানে থাকতেছে আমার tan π/4। এটাই আমাদের অ্যান্সার। তো এবার আমরা 4-এর 2 নম্বরটা সলভ করব। তো 4-এর 2 নম্বরটাও এটা একটু মনে হতে পারে ক্রিটিক্যাল। বলতেছে যে dx/1 মাইনাস sin x, এখানে আর লিমিট আপার লিমিট π/3, লোয়ার লিমিট 0। তো এখন 1 মাইনাস sin x এর কি কোনো সূত্র আমাদের জানা আছে? জানা নাই। যদি জানা না থাকে তাহলে আমরা কিন্তু অলরেডি এরকম অনেকগুলো ম্যাথে কী করে আসছি, এদের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে আসছি উপর নিচে, তাই না? তো উপর নিচে গুণ করার গুরুত্বটা কিন্তু এখানে আমার কাছে মনে ভালোই হবে। কারণ আমি যদি ওপরে 1 প্লাস sin x দিয়ে যদি গুণ করি আর নিচে যদি 1 প্লাস sin x দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার
ওয়ান মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স চলে আসে। আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানেই কিন্তু হচ্ছে কজ এক্স, তাই না? তাহলে নিচে হচ্ছে কজ স্কোয়ার এক্স, নিচে কজ স্কোয়ার এক্স চলে আসতেছে। তাহলে আমার উপরে কি থাকতেছে, ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। তাহলে আমি এরপর যদি আমি লসাগুটাকে ভেঙে ফেলি, তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্সকে আমরা হচ্ছে সেক স্কোয়ার এক্সে কনভার্ট করতে পারি, আর হচ্ছে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্সকে আমরা হচ্ছে টেন এক্স ইন্টু সেক এক্সে কনভার্ট করতে পারি। তাহলে দেখেন তো আমি কিন্তু অঙ্কটা মুখে মুখেই বলে ফেললাম, অঙ্কটা কিন্তু আমার মুখে মুখে বলে ফেলা হয়ে গেল। তাহলে আপনাকে এমনভাবে ম্যাথটা প্র্যাকটিস করতে হবে যেন মানে একটা প্রসেসে আপনি প্রবলেমটা পুরোটা সলভ করে সলিউশন পর্যন্ত আপনি যাইতে পারতেছেন কিনা, বা স্ট্যান্ডার্ড মেথডে আপনি যেতে পারতেছেন কিনা, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বা ওই প্রসেসটা যদি এভাবে মুখে মুখে সলভ করার পরে যদি ধরেন যে আপনি সলিউশনটা আগাইতে পারলেন না, তখন ডিফারেন্ট কোনো মেথড আপনি আবার ট্রাই করলেন, বা এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্সকে অন্য কিছু দিয়ে গুণ করলেন, হাবিজাবি দিয়ে গুণ করলেন, দেখলেন হলো কিনা। আচ্ছা, তাহলে আমি যে প্রসেসটা বললাম মুখে মুখে ওইটাই করার ট্রাই করি। তাহলে এখানে পাই বাই 3 আর 0, এখানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, পাই বাই 3 আর নিচে 0। তাহলে এটাকে আমরা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। নেক্সট লাইন পাই বাই 3 আর 0, এখানে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, আমরা সরি এখানে একটু ভুল হয়ে গেছে, 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে কজ স্কোয়ার এক্স লিখতে পারি, কজ স্কোয়ার এক্স আর 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা, নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, তাহলে এখন আমরা এটাকে ভাঙায় ফেলবো। তাহলে পাই বাই 3 আর এটা হচ্ছে 0, 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স, আবার পাই বাই 3। আমি আলাদা দুইটা নিয়ে সাইন নিয়ে নিলাম, কারণ এটা আমার প্রপার্টিতে বলা আছে, আমি নিতে পারবো। তাহলে হচ্ছে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স, সরি এখানে একটা ভুল করে ফেলছি, এখানে কিন্তু ডিএক্সটা লিখতে হবে, নাহলে কিন্তু মানে 0, একেবারেই 0। তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস পাই বাই 3 আর নিচে 0। তাহলে এখানে আমরা হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, একটা কজ এক্স নিলাম, নিয়ে তাহলে আমরা হচ্ছে টেন এক্স লিখতে পারি, আর 1 বাই কজ এক্স থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে সেক এক্সে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, তাহলে এখন নেক্সট লাইন কি, সেক স্কোয়ার এক্স সমান সমান আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স হচ্ছে টেন এক্স। তাহলে হচ্ছে টেন এক্স, আর এখানে হচ্ছে আমরা পাই বাই 3 0 প্লাস সেক এক্স, টেন এক্স হচ্ছে সেক এক্স, তাহলে হচ্ছে সেক এক্স পাই বাই 3, আর এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখন আমরা লিমিটটা বসায় ফেলি। তাহলে টেন পাই বাই 3 মাইনাস টেন 0 প্লাস সেক পাই বাই 3 মাইনাস সেক 0। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কী আসে, টেন পাই বাই 3 প্লাস সেক পাই বাই 3, তারপর হচ্ছে মাইনাস মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস টেন 0 প্লাস সেক 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতটুকু পর্যন্ত রাখলে হবে, যদি আপনারা এটাকে ভেঙে আবার দেখান তো দেখাতে পারেন, সমস্যা নেই। তো এরপর আমরা হচ্ছে 4-এর 3 নাম্বারটা সলভ করব। তো আপনারা অবশ্যই নিজেরা অন্য কোনো রাইটারের এই চ্যাপ্টারটার প্রবলেম সলভ করার ট্রাই করবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ডরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, এবার আমরা হচ্ছে
4-এর 3 নাম্বারটা সলভ করব। 4-এর 3 নাম্বারটা বলতেছে যে খুব ইম্পর্টেন্ট কিন্তু 4-এর 3 নাম্বার ম্যাথটা, π/4 আর ল লিমিট হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1/1 প্লাস সাইন থিটা ইন্টু ডি থিটা। ওইখানে ছিল 1 মাইনাস সাইন থিটা আর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা। তাহলে আমরা কি বলছিলাম, যেহেতু আমাদের 1 প্লাস সাইন থিটা কোনো সূত্রের মধ্যে পড়তেছে না, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এর অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে পারি। অনুবন্ধী রাশির নিচে যদি 1 প্লাস সাইন থিটা থাকে তাহলে আমরা উপর নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করব। তারপরে হচ্ছে আমরা কি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটাকে আমরা কজ স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারি। তারপরে হচ্ছে উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে কজ স্কোয়ার থিটা, তাহলে 1/কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা, এইভাবে আমরা অঙ্কটা করে আগায় যেতে পারি। হ্যাঁ, তো আপনারা একটু ট্রাই করেন, দেখেন আমার আগে সলভ করতে পারেন কি না। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে উপরে আমরা 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলাম। এরপরে আমরা এটাকে কি করব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। আচ্ছা, এরপর আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কজ স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারি আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, এরপরে আমরা π/4 0, এবার আমরা লসাগুটাকে ভেঙে ফেলবো। তাহলে 1/কজ স্কোয়ার থিটা ডি থিটা একসাথে করে ফেললাম, এই ডি থিটা আর এটা ডিস্ট্রিবিউট করে ফেললাম, সাথে সাথে সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা। সেম প্রসেসই কিন্তু, জাস্ট শুধু মাঝখানে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 1/কজ স্কোয়ার থিটাকে আমরা হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা লিখতে পারি, মাইনাস সাইন থিটা বাই কজ থিটাকে আমরা হচ্ছে ট্যান থিটা ইন্টু সেক থিটা ডি থিটা। আমি একটা কথা বারবার বলবো যে আপনারা কখনোই ম্যাথ স্কিপ করবেন না, যে এটা ওই আগেরটার মতো এটা করার দরকার নেই। কিন্তু আপনি যখন একটা প্রসেস, একটা ম্যাথই কয়েকবার করতে থাকবেন, 4 থেকে 5 বার যখন একটা ম্যাথই করতে থাকবেন, তখন কিন্তু মানে হচ্ছে আপনি আপনার ব্রেনেই পুরো ম্যাথটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন আমার মতো, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি ধরেন যে এই ম্যাথটা করে আপনি হচ্ছে মানে আগের ম্যাথটা করে এই ম্যাথটা করলেন না, তাহলে কিন্তু এইটা আপনার মানে মস্তিষ্কে ভালোভাবে বসবে না, ঠিক আছে? বা আপনি হচ্ছে আগাম চিন্তা করতে পারবেন না, যেটা আমি করতে পারতেছি, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের পরবর্তী এক্সামগুলোতে খুব দ্রুত কাজ দিবে। যেমন ধরেন যে আপনি একটা খুব দ্রুত ডিসিশন নিতে যাচ্ছেন যে এই ম্যাথটা সলভ করব নাকি এই ম্যাথটা সলভ করব, ত্রিকোণমিতি সলভ করব, অন্তরীকরণ সলভ করব নাকি যোগজীকরণটা সলভ করব, কোনটা ইজিয়ার হবে, তখন কিন্তু আপনাকে এটা দ্রুত ডিসিশন নিতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে সেক স্কোয়ার থিটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি, ট্যান থিটা π/4 0 মাইনাস সেক থিটা π/4 0। আর নেক্সট লাইনটা হতে পারে হচ্ছে আমাদের ট্যান π/4 মাইনাস ট্যান 0 মাইনাস সেক π/4 মাইনাস সেক 0। এরপর আপনারা একটু কাইন্ডলি সাজিয়ে নেবেন, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 4-এর 4 নাম্বার ম্যাথটা সলভ করব। চারের 4 নাম্বার অঙ্কটাও কিন্তু মোটামুটি, যদিও কোনো বোর্ডে আসে নাই, তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটা বেশ ভালো একটা অঙ্ক, মানে এটা দিয়ে স্টুডেন্টদেরকে আটকায় দেওয়া যাবে পরীক্ষার হলে। dx/2 প্লাস cos x। আচ্ছা, এই অঙ্কটা সলভ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 10.3-এর 9-এর ম্যাথগুলো সলভ করে আসতে। যে আমরা যদি এরকম একটা প্যাটার্ন পাই যে dx/a প্লাস cos x,
এরকম যদি আমরা ফরম্যাট পাই তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব, বা মানে একটা কনস্ট্যান্টের সাথে cos x যদি একটা টার্ম থাকে সর্বাত্মক চেষ্টা করব আমরা হচ্ছে ওপরে হচ্ছে sec স্কোয়ার এক্স নিয়ে আসা, সর্বাত্মক চেষ্টা করব। হ্যাঁ, যেটা আমি 9 অনেকবার 10.3-এর 9 আমি হচ্ছে অনেকভাবে ম্যাথটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আপনারা চেষ্টা করবেন যে এই অঙ্কটা যদি আপনাদের মানে বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা অবশ্যই, বা নিজে নিজে যদি সলভ করতে কষ্ট হয় তাহলে আপনারা 10.3-এর 9-এর অঙ্কগুলো একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে 2 প্লাস cos x এর জায়গায় আপনার প্রথমে হয়তো মনে হতে পারে 1 প্লাস cos x করার পরে 1 প্লাস cos x এর জন্য 2 cos স্কোয়ার x/2 সূত্রটা ফরম্যাটে আনা, এরপরে হয়তো আরও অন্য কিছু মনে হইতে পারে। তো আমি এত দূরে যাব না, আমি জানি যে একটা সূত্র আছে, cos x হচ্ছে cos x ইজ ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। এটা আমরা হচ্ছে সবাই জানি, এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে এখন আমরা এখানে π/2 0 dx ডিভাইডেড বাই 2 প্লাস cos x কে হচ্ছে আমরা 1 মাইনাস tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 লিখে ফেললাম। আচ্ছা, কেন করলাম? আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে কি আমার এখানে a প্লাস cos x আছে, আর a প্লাস নিচে a প্লাস cos x থাকলে উপরে আমার sec স্কোয়ার x আনতে হবে। দেখেন তো 1 প্লাস tan স্কোয়ার x/2 কিন্তু লসাগু করার পরেই ওপরে চলে যাবে 1 প্লাস, এখানে চলে যাবে 1 প্লাস tan স্কোয়ার x/2 ইন্টু dx, আর আমরা 1 প্লাস tan স্কোয়ার x/2কে আমরা কিন্তু sec স্কোয়ারে কনভার্ট করতে পারি, তাই না? এই জন্যই আমরা হচ্ছে নিব এই সূত্রটাকে, আমরা এই সূত্রে কনভার্ট করব, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে এখন উপরে আমরা π/2 নিচে 0, আর তাহলে এখানে যদি আমরা করি, এটা হচ্ছে লসাগু করলে 2 প্লাস 2 tan স্কোয়ার x/2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2, আর এই নিচে লসাগুটা ছিল এটাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2 ইন্টু dx। আশা করি বুঝতে পারছেন জিনিসটা কীভাবে করলাম। তারপরে হচ্ছে আমাদের π/2 আর নিচে হচ্ছে 0, তাহলে এটা কাটাকাটি করলে কি হয়ে যায়, 3 হয়ে যায় নিচে, 3 প্লাস এখানে হচ্ছে আমাদের tan স্কোয়ার x/2, আর ওপরে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x/2কে আমরা হচ্ছে sec স্কোয়ার x/2 ইন্টু dx হিসেবে লিখতে পারি। তো এখন আমরা এই অংশটা নিয়ে একটু কাজ করবো, এই অংশটা নিয়ে আমাদের অনেক কাজ আছে। তাহলে আমাদের ওই ফর্মেটটা চলে আসলো, উপরে sec স্কোয়ার নিচে tan স্কোয়ার। তাহলে এখন এইখানে তাহলে এখন দেখেন তো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করব। কারণটা হচ্ছে আমরা যদি এই এতটুকু অংশের যদি আপনি মনে করতে পারেন যে 3 প্লাস tan স্কোয়ার x/2 পুরাটাকে আমি হচ্ছে z কনসিডার করব, ঠিক আছে, তাহলে আপনি কীরকম হইতে পারে, এই অংশটা 0 হয়ে যাবে, তারপরে হচ্ছে মানে এটার উপরে হচ্ছে আমাদের কাজ করতে হবে, কিন্তু আমার মনে হয় তখন আপনি মিলাইতে পারবেন না। আপনি তাও একবার ট্রাই করে দেখেন। আমার কাছে বেটার সলিউশনটা হচ্ছে যে tan স্কোয়ার x/2 এর tan x/2কে z কনসিডার করা। তাহলে আমরা কি করতে পারবো দেখেন, আমাদের একটা সূত্র আছে যে dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/a
tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এই সূত্রে আমি কিন্তু ফেলে দিতে পারবো, কারণ হচ্ছে যে tan এক্স বাই টুকে যদি আমি জেড ধরি তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা বেশি কথা না বলে চলে যাই। তাহলে এখানে আমরা কি করতে পারতেছি, পাই বাই আমি হচ্ছে tan এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করলাম। তাহলে এখন ddx অফ tan এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়ালস টু ddx অফ জেড। ওকে ফাইন। তাহলে এখন আমরা জানি ddx অফ এক্স বাই টু হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু, যেহেতু এক্স বাই টু হচ্ছে এক্স নয়, তাহলে ddx অফ এক্স বাই টু আমরা আবার ডেরিভেটিভ করব। তাহলে এখানে হচ্ছে ডিজেড আর নিচে হচ্ছে ডিএক্স থাকে। এরপরে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ হয়ে যায় সেক স্কোয়ার এক্স বাই টু, আর এই ডিএক্সটাকে এই পাশে গুণ করে ফেলতেছি ইজিক্যাল টু এই হাফটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি টু ডিজেড আমার হিসাবের সুবিধার জন্য। তাহলে আমরা সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্সকে আমরা টু ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারবো, এবং টেন স্কোয়ার এক্স বাই টুকে হচ্ছে জেড স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে বন্ধুরা, যেহেতু আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতেছি কিসের ওপর, ডেফিনেট ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওপর, তাহলে আমাদের এক্সের লিমিটগুলোকে অবশ্যই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই লিমিটগুলো চেঞ্জ না করলে আমাদের অঙ্কটা হবে না। তাহলে আমি এই অংশটা মুছে ফেলতেছি। তাহলে এখন আমরা এক্সের এইটা লিমিটগুলো চেঞ্জ করি। এক্সের আপার লিমিট পাই বাই টু হলে জেড ইকুয়ালস টু কি লিখতে পারি, tan জেড ইজ ইকাল টু tan এক্স বাই টু। তাহলে এখন tan এক্সের জায়গায় পাই বাই টুটা বসাই দেবো, তাহলে পাই ডিভাইডেড বাই টু বাই টু। তাহলে এখানে আমাদের আসতেছে tan পাই ডিভাইডেড বাই 4। ঠিক একইভাবে এক্সের লোয়ার লিমিট হচ্ছে 0 হলে z ইকুয়ালস টু tan x ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু tan 0 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 0। তাহলে আমরা দুইটা লিমিট পেয়ে গেলাম, একটা হচ্ছে tan পাই বাই 4 আর একটা হচ্ছে 0। তাহলে আমাদের ইকুয়েশনটা তাহলে দাঁড়াচ্ছে tan পাই বাই 4 আর হচ্ছে 0, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্সকে আমরা হচ্ছে টু ডিজেড দিয়ে রিপ্লেস করলাম ডিভাইডেড বাই 3 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুকে হচ্ছে জেড স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, তবে অবশ্যই 10.3 যদি আপনি সলভ করে আসেন এবং খুবই এক্সপার্ট হন 10.3-এ, এই অঙ্কটা আপনার কাছে কিছুই না। কিন্তু আপনি যদি 10.6 অঙ্কটার নতুন হন তাহলে কিন্তু বুঝতে হবে, মানে এই অঙ্কটা সলভ করতে গিয়ে আপনার বিরক্ত লেগে যাবে যে কী করতেছে ভাই, এগুলো কী করতেছে বুঝতেছি না কিছু, এরকম মনে হতে পারে। হ্যাঁ, অবশ্যই অনেক সময় আছে, আপনারা 10.3টা আরও মানে ঝালাই করে আসেন কাইন্ডলি। তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে পাই বাই 4 0 2টাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, আর তাহলে ডিজেড আর নিচে √3 স্কোয়ার লিখতে পারি, যেহেতু আমি প্রথমে সূত্রটা দেখাইছিলাম, যদিও আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা এখন কি করব বলেন, সূত্রটা কি ছিল,
integration of integration of dx by a square plus x square equals to 1 by a tan inverse x by a plus c। এটা ছিল আমাদের হচ্ছে সূত্র। তাহলে এখানে আমরা কি লিখব, tan ইনভার্স 1/√3 1 ডিভাইডেড বাই √3 tan ইনভার্স z ডিভাইডেড বাই √3, যেহেতু প্লাস সি দিতে পারবো না কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে হচ্ছে আমরা কনস্ট্যান্টের বাইরে যেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল সেগুলোর উপরে আমরা হচ্ছে এই লিমিটটা অ্যাপ্লাই করব। বা আপনি যদি মনে করেন আপনার কনফিউশন মনে হতে পারে, তাহলে আপনি এই 2 3 শুদ্ধায়ের ভিতরে ঢুকাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা আবার হচ্ছে বারবার মানে মাইনাসের পরেও যে অংশটা থাকবে ওইটার সাথে ওইটা আবার গুণ করতে হবে, তো ওইটা করার দরকার নেই। সমস্ত কনস্ট্যান্টকে ব্র্যাকেট থেকে বাইর করে দেবেন, ব্র্যাকেটের ভিতর থেকে বের করে দেবেন, ঝামেলা শেষ। তাহলে 2 ডিভাইডেড বাই √3, তাহলে এখানে হচ্ছে একবার আমরা হচ্ছে tan ইনভার্স π/4 √3 মাইনাস tan ইনভার্স 0/√3। তাহলে 2 ডিভাইডেড বাই √3 tan ইনভার্স π/4 √3, এইভাবে রাখলেও অ্যান্সারটা হয়ে যাবে। বন্ধুরা আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের লিমিটটা বসাতে ভুল হয়ে গেছে। এখানে আমাদের π/4 না, এখানে আমাদের 1 হবে, দুঃখিত। তো এখানে আমাদের 1টা কীভাবে হলো আমি আর একটু দেখাই। আমি একটু ভুল করে ফেলছি। 1টা হচ্ছে এক্সের আপার লিমিট হচ্ছে π/2 হলে z ইকুয়ালস টু tan x/2কে আমরা হচ্ছে z কনসিডার করছিলাম। তাহলে এখন π/2টাকে এখানে বসাই দিলে tan π/4 হয়ে যাচ্ছে, tan π/4 এর মান 1। tan π/4 ধরার দরকার নেই, তাহলে আমাদের অঙ্কটা হিসাবটা সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা একটু মুছে ফেলতেছি। তাহলে এখানে আমাদের 1 হচ্ছে, আর বাকিটা ঠিকই আছে। তাহলে 2, আর এই জায়গাটা হচ্ছে 1/√3 tan ইনভার্স z/√3, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে লিমিট বসানো স্টার্ট করলাম। তাহলে 2 ডিভাইডেড বাই √3, এবার হচ্ছে tan ইনভার্স 1/√3 মাইনাস tan ইনভার্স 0। তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, ওইভাবে রাখলেও হবে। tan π/4 আকারে থাকতেছে, দেখতে খারাপ লাগতেছিল, এই জন্য আমি এভাবে করে দিলাম, বইয়ের অ্যান্সারের সাথে যেন মিলে যায়। তাহলে tan π/1/√3 হচ্ছে আমরা π/1/√3, তো হচ্ছে π/6 ইজ ইকালস টু 2 আর 6 কাটাকাটি করলে π/3√3। অ্যাকচুয়ালি বইয়ের অ্যান্সারে আনার জন্য আমি এভাবে রাখতে চাচ্ছিলাম, এভাবে রাখলেও হবে, ওকে। তো এবার আমরা হচ্ছে এই ভিডিও লাস্ট ম্যাথটা করব। আপনারা যদি একদিনে একটা করে ভিডিও দেখেন, আপনাদের ইনশাল্লাহ 30 দিনে সবগুলো শেষ হয়ে যাবে, অল্প অল্প করেও যদি শিখেন, যদি বেশি প্রেশার না নিতে চান। কিন্তু আপনি একদিনে আগামীকালকে পরীক্ষা, আজকে আপনি ভিডিও দেখতে বসলেন, তাহলে কিন্তু মানে মনে হইতে পারে যে গালাগালি শুরু করে দিচ্ছেন আপনি, যে কী করাইতেছে কিচ্ছু বুঝতেছি না। এটা কিন্তু 1 দিন 2 দিনের শিখা না। আপনি মনে করতে পারেন যে আমি অঙ্কটা পরীক্ষার আগের রাতে মুখস্থ করে যাব, হ্যাঁ, তো মুখস্থ করে গেলে হবে কি, পরীক্ষার মাঝখানে আপনি এই লাইনের পরে মানে আরেক লাইন এটা কেমনি জানি করে এটা ভুলে গেছি, ঠিক আছে, তখন কাটাকাটি করে মানে একেবারে পরে মন খারাপ করে আপনি চলে আসবেন। কিন্তু এটা কিন্তু প্রবলেম সলভিং স্কিল, একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে জ্ঞান।
জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা। আর দক্ষতা হচ্ছে কি? সলিউশন স্কিল কি? সলিউশন স্কিল হচ্ছে যে আমি প্রবলেমটাকে কত দ্রুত, কত সহজ উপায়ে সলভ করতে পারতেছি, এইটাই হচ্ছে আমার দক্ষতা। দক্ষতা নিয়েই কিন্তু আপনি পরীক্ষার হলে যাবেন। আপনি অঙ্ক মুখস্থ করে কখনো পরীক্ষার হলে যাবেন না, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি পরে বিপদে পড়বেন। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের 4-এর লাস্টের ম্যাথটা একেবারেই ইজি। এটাও বোর্ডে আসছে, একবার আসছে। তো π/2 মাইনাস π/2 আর হচ্ছে এখানে sec θ প্লাস 1 ডিভাইডেড বাই sec θ। খুবই ইজি। কি করব? লসাগু ভাঙে ফেলবো। কি, আমি তো কোনো কিছুই করতে পারতেছি না, না সূত্র বসাতে পারতেছি, না কোনো মেথড অফ সাবস্টিটিউশন বসাতে পারতেছি, কোনো কিছুই করতে পারতেছি না। তাহলে আমি হচ্ছে এটাকে ভেঙে ফেলবো। ভেঙে ফেললে অঙ্কটা ইজি হয়ে যাবে। sec θ বাই sec θ প্লাস 1 বাই sec θ ইন্টু ডি θ। তাহলে হচ্ছে π/2 মাইনাস π/2, তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস cos θ ডি θ। এখানে আবার সূত্র বসাইতে যায় না যান, 1 প্লাস cos θ সূত্র বসাইতে যায় না যান, তাহলে কি হয়ে গেল? তাহলে আমরা আবার আরেক বিপদে পড়ে যাব। তখন হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই মানে θ/2 এর আবার জন্য আবার মানে আরেক প্যাচালে পড়ে যাবেন। এটা ইজি। এখন তাহলে ডি θ আর ইন্টিগ্রাল সাইনটা ডিস্ট্রিবিউট করে দেন। তাহলে এখন আমাদের কি থাকতেছে? থেটা। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডি থেটা হচ্ছে থেটা, π/2 মাইনাস π/2 প্লাস cos θ হচ্ছে সাইন থেটা, π/2 মাইনাস π/2। তাহলে এই π/2 একবার থেটার জায়গায় বসবে, দেন সূত্রের মাইনাস π/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস π/2 প্লাস সাইন π/2 এর জায়গায় থেটার জায়গায় π/2 মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু এটা মাইনাস সূত্র, তারপর হচ্ছে সাইন মাইনাস π/2। আর সাইন π/2 এর মান কত? 1। আর মাইনাস সাইন, মাইনাসে মাইনাস হচ্ছে মাইনাস সাইনটাকে বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1 মাইনাস 1, এটা হচ্ছে π/2 অ্যান্সার। তো আশা করি এই চ্যাপ্টারের 4-এর ম্যাথগুলো সব বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। তবে আমি বারবার রিকমেন্ড করব যে 10.3, 4, 5-এর ম্যাথগুলা বেশি সলভ করতে, তাহলে 10.6-এর ম্যাথগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।